নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ইউনূস সরকার ১০০ দিন পার করল। এখন বাংলাদেশে ১ কিলো আলুর দাম কত জানেন? ৭৫ টাকা। আর ১ কিলো চালের দাম ৬০ টাকা। অর্থাৎ আলুর কেজি প্রতি দাম চালের কেজি প্রতি দামের থেকে বেশি। পেঁয়াজ বাড়ন্ত, শাকসবজির দাম গড়ে ১০০ টাকা কেজি, আর ডিমের দাম ১৫০ টাকা ডজনের উপর। সেটা কখনো ১৬০-৬৫ হচ্ছে, কখনো ১৫০-৫৫ হচ্ছে। সরকার যদি বাংলাদেশের ব্যবস্থা না নেয় তাহলে ১৬ লক্ষ মানুষ অনাহারের মুখে পড়বে। কিন্তু চাল বাড়ন্ত। ভারত সরকার ৯০,০০০ টন চাল বাংলাদেশে পাঠিয়েছে। ভারত বাংলাদেশ সীমান্তে আলু পেঁয়াজ ভর্তি ট্রাক আমাদের দিক থেকে বাংলাদেশে যাবে, অপেক্ষা করছে। আমরা এত সহযোগিতা করছি, কিন্তু তা সত্ত্বেও অন্তর্বর্তী সরকারের মাথারা ভারত বিরোধিতার সুর নরম করতে নারাজ। জঙ্গিদের ধর্মপ্রীতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন আসিফ নজরুল, তিনি বলেছেন যে আমাদের চারপাশে তো কোনো ভালো প্রতিবেশী নেই। মায়ানমারের জুন্টার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোনো কালেই মসৃণ ছিল না। আর আমরা ভারতবর্ষ যারা বাংলাদেশকে স্বাধীনতা দিতে সহায়তা করেছি, সব রকমভাবে সহযোগিতা করি, কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কেষ্টবিষ্টরা ভারত বিরোধিতার সুরকে উত্তর বাড়িয়ে দিচ্ছে। সাম্প্রতিক যে ঘটনাগুলো আমাদের উদ্বেগ বহুলাংশে বাড়িয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার পর এই প্রথমবার করাচি থেকে জাহাজ সরাসরি চট্টগ্রামে এসছে, পণ্যবাহী জাহাজ, ৩০০ কন্টেনার আছে তাতে। আগে কি হতো, পাকিস্তান থেকে কোনো পণ্য সামগ্রী বাংলাদেশে পাঠাতে হলে হয় প্রথমে কলম্বো যেত, না হলে সিঙ্গাপুর যেত, সেখান থেকে পণ্য বাংলাদেশের কোনো বন্দরে আসতো। কিন্তু এবার সরাসরি করাচি থেকে চট্টগ্রাম বন্দরে মাল এসছে, কন্টেনার এসছে। সেই কন্টেনারে কি আছে আমরা কিছুই জানি না, কারণ বাংলাদেশের সরকার বলেছে যে পাকিস্তান থেকে জাহাজে করে আসা যে কন্টেনার থাকবে সেটাকে আর কোনো পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন নেই, জাহাজ থেকে নামিয়ে সেটা তার গন্তব্যে পৌঁছে দিতে হবে। অর্থাৎ কোনো রকম দেখা হবে না, চেক করা হবে না কন্টেনারে কন্ট্রাব্যান্ড আছে, নিষিদ্ধ মাদক আছে, ইত্যাদি ইত্যাদি, কিছুই দেখা হবে না। বুঝতে পারছেন আমাদের উদ্বেগটা কতখানি? বিএনপি জমানায় চট্টগ্রামে অস্ত্র এসছিল ওই জাহাজে, ১০ ট্রাক অস্ত্র ধরা পড়ে। তৎকালীন স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী ছিলেন লুৎফুজ্জামান বাবর। সেই অস্ত্র নাকি উত্তর পূর্ব ভারতের বিভিন্ন জঙ্গি সংগঠনকে পৌঁছে দেওয়ার জন্যই চট্টগ্রাম বন্দরে এসেছিল। এখন তো কোনো পরীক্ষা নিরীক্ষা হবে না। পাকিস্তানে থেকে জাহাজে করে যে কন্টেনারগুলো আসবে, সেই কন্টেনারে কি আছে? বাংলাদেশ সরকারের সঙ্গে পাকিস্তান সরকারের চুক্তি হয়েছে যে ট্রেড রিলেশন সহজ করার জন্য পাকিস্তান থেকে আসা কন্টেনারকে কোনো রকম আর চেক করা হবে না, জাহাজ থেকে নির্বিঘ্নে সেগুলোকে নামিয়ে তার গন্তব্যে পৌঁছে দেওয়া হবে। এখন সেই কন্টেনারে যদি মাদক থাকে, যদি সেই কন্টেনারে জঙ্গিদের জন্য অস্ত্র থাকে, তাহলে সেই অস্ত্র পৌঁছে যাবে জেহাদি জঙ্গিদের হাতে। বাংলাদেশে এখন কিন্তু বিভিন্ন মিলিশিয়া তৈরি হয়েছে, তারা পুলিশের অস্ত্র লুট করেছে। আবার এই ধরনের অস্ত্র যদি পাকিস্তান থেকে আসে, সেই অস্ত্র এই সমস্ত মিলিশিয়ার হাতে চলে যাওয়ার প্রভূত সম্ভাবনা। এই মিলিশিয়ারা ভারতকে রক্তাক্ত করার হুমকি দিচ্ছে। যেমন আনসারুল্লাহ বাংলার প্রধান রাহমানি, তিনি পরিষ্কার ভারতকে রক্তাক্ত করার কথা বলেছেন। হাসিনা জমানায় তিনি জেলের কুঠুরিতে ছিলেন, অন্তর্বর্তী সরকার তাকে প্যারোলে মুক্তি দেয়। তার বোনের জানাজার সময় তিনি হেলিকপ্টার করে সেখানে গিয়েছিলেন।
সম্ভবত তিনি জামিনে মুক্তিও পেয়ে গেছেন। তাহলে এই ধরনের এলিমেন্ট যারা ভারতীয় উপমহাদেশে সন্ত্রাসবাদী হামলা চালানোর পরিকল্পনা করে, মুক্তমনা ব্লগারদের খুন করে, অসাম্প্রদায়িক বাংলাদেশিদের কতল করার ফতোয়া জারি করে, তারা কিন্তু বাংলাদেশে এখন মুক্ত পুরুষ, তারা কিন্তু ঘুরে বেড়াচ্ছে, তারা ভারত বিরোধী সনাতন বিরোধী স্লোগান দিচ্ছে। পুলিশ প্রশাসন নীরব দর্শক। আর এই প্রেক্ষিতে পাকিস্তানের সঙ্গে জলপথে সরাসরি যোগাযোগ সূচিত হওয়ার ঘটনা আমাদেরকে চিন্তিত করেছে। তাছাড়া বাংলাদেশ থেকে 40,000 অ্যামুনেশন, কয়েক টন RDX, আরো অনেক কিছু বাংলাদেশ আনছে। এখন বাংলাদেশের নাগরিকরা ইসলামাবাদ, করাচি, রাওয়ালপিন্ডিতে গেলে ভিসা অন অ্যারাইভাল। যে পাকিস্তান, মানে কি বলবো, এক মার্কিন ডলার হচ্ছে 280 পাকিস্তানি টাকা, যে পাকিস্তানের মূল্যবৃদ্ধি 38%, ক্ষুধা, কর্মহীনতা, হাহাকার উঠছে পাকিস্তান জুড়ে, তাদের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এই যে পীড়িত প্রমাণিত হয় কি? এটাই প্রমাণিত হয় যে বাংলাদেশে ভারত বিরোধী শক্তি এখন ক্ষমতায়, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি যে কোনো মূল্যে তাদের প্রভু পাকিস্তানের সঙ্গে সম্পর্ক মজবুত করতে চায়। কয়েকদিন আগে ইসলামাবাদে একটা স্ট্র্যাটেজিক ফাউন্ডেশন পাকিস্তানের নাম করা, তারা কনক্লেভ করে। সেখানে পাক সেনাপ্রধান আসিম মুনির গিয়েছিলেন। তিনি বলেছেন যে ভারত বিভিন্ন দেশে গিয়ে সেখানকার নাগরিকদের খুন করছে, ভারতে হিন্দু জাতীয়তাবাদ, উগ্র হিন্দু জাতীয়তাবাদ বেড়েছে। তিনি নির্জারের কথা বলেছেন, পান্নুনের কথা বলেছেন, ইত্যাদি ইত্যাদি। তো সুরটা দেখেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এই আসিফ নজরুলের মতো লোকদের সুর আর পাক সেনাপ্রধান আসিম মুনিরের সুর কিরকম? একটা বিন্দুতে তারা এসে উপনীত হয়েছেন। তাহলে আমাদের উদ্বেগ বাড়ছে। আমরা প্রস্তুত আছি, আমাদের এত বড় দেশ, পঞ্চম বৃহত্তম অর্থনীতি, এটা তো ভারতীয় উপমহাদেশ, এ তো দক্ষিণ এশিয়া নয়, এটা হচ্ছে ব্র্যান্ড ভারত, ভারতীয় উপমহাদেশ। কিন্তু পিঁপড়ে কামড়ালেও তো লাগে। বাংলাদেশের বাড়ি থেকে এই জঙ্গি মাহফুজ আলম, তাদের পিতা ধর্মপিতা আসিফ নজরুল, তারপরে এককালের বামপন্থী ফারহান মাজাহার, এরা তো নানা রকম চক্রান্ত করছে ভারতকে রক্তাক্ত করার। সেই চক্রান্তকে আমাদের রুখে দিতে হবে। আমাদের সেনাবাহিনী প্রস্তুত আছে, গোয়েন্দা সংস্থা প্রস্তুত আছে, তা আমরা কিন্তু সতর্ক আছি। এবার দেখুন, অন্তর্বর্তী সরকারের অ্যাটর্নি জেনারেল বাংলাদেশের আদালতে গিয়ে বলছেন যে বাংলাদেশের 90% মানুষ যেহেতু ইসলাম ধর্মাবলম্বী, তাই ধর্মনিরপেক্ষতা শব্দটা সংবিধানে রাখার কোনো প্রয়োজন নেই। এই ধর্মনিরপেক্ষতা শব্দটা থাকলে ধর্মাচরণের অসুবিধা হতে পারে সংখ্যাগরিষ্ঠ মানুষের। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. আবার তারা তাদের সংবিধান থেকে সমাজতন্ত্র শব্দটা সরিয়ে নিচ্ছে, বলছে গণতান্ত্রিক ইসলামী প্রজাতন্ত্র। ইরশাদ রাষ্ট্রধর্ম ইসলাম করেছিলেন শেখ হাসিনা সরকার, সম্ভবত 2012 সংবিধানের সম্ভবত 15 সংশোধনী করে আবার ধর্মনিরপেক্ষতা ফিরিয়ে এনেছিলেন। তো এখন ধর্মনিরপেক্ষতা এই শব্দটা, এই বিষয়টা পাকিস্তানের রাষ্ট্র ভাবনা থেকে অচিরেই সরে যাবে, এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। কারণ এই মৌলবাদী জামাতপন্থী সরকার, এরা চায় কার্যত শরিয়া প্রতিষ্ঠা করতে বাংলাদেশে। এগুলো হচ্ছে ধাপে ধাপে অগ্রসর হওয়া। অবাক হবেন না যদি এই রকম পরিস্থিতি চলতে থাকে, কয়েক মাসের মধ্যেই পাকিস্তান আফগানিস্তান হয়ে যাবে। সেখানে কি হবে? ধর্মীয় সংখ্যালঘুরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে যাবেন, এখনো তারা তাই আছেন। 2, অসাম্প্রদায়িক মুক্তমনা বাঙালি চেতনা বাধাপ্রাপ্ত হবে।
বাঙালি জাতীয়তাবাদ শব্দটা ব্যবহার করলে নাকি ধর্মীয় অবমাননা হয়, তাই বাঙালি জাতীয়তাবাদ বলে কিছু হয় না, এটা ইউনূস সরকার আদালতে বলছে। হেফাজত, হিজবুত তাহরির, জামাত এরা তখন রাজ করবে, ভারত বিরোধী শক্তিকে মদদ দেওয়া হবে, ভারতকে রক্তাক্ত করার পরিকল্পনা করা হবে, ইত্যাদি ইত্যাদি। দেখুন যে বিএনপি কিছুদিন আগেই ভারতের সম্পর্কে ভালো ভালো কথা বলেছিল, তাদের একজন বিশিষ্ট নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি ভারতের উদ্দেশ্যে তোপ দেখেছেন। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান লন্ডনে গিয়েছেন, সেখানে নাকি তিনি বিএনপির সেকেন্ড ইন কমান্ড বেগম খালেদা জিয়ার পুত্র যিনি লন্ডনেই আছেন তারেক রহমানের সঙ্গে কথা বলবেন। অর্থাৎ একটা বৃহত্তর ইলেকটোরাল অ্যালায়েন্স যদি তৈরি করা যায়, জামাত, বিএনপি এবং এই ছাত্ররা যে পার্টি করার কথা বলছে তাদের নিরস্ত করে তাদেরকে এর মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট করে নিয়ে তাদের কয়েকটা আসন টাসন দিয়ে আলাদা দল না করে একটা রেনবো কোয়ালিশন বানাতে চাইছে। অন্তর্বর্তী সরকার বলছে সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ নির্বাচন করাতে তারা প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু তারা যেটা চাইছে সেটা হচ্ছে এমন একটা নির্বাচন করতে যেটা নির্বাচনের নামে প্রহসন, সেখানে আওয়ামী লীগ একটাও আসন যাতে না পেতে পারে, এবং দেখানো হবে এটাই বাংলাদেশের জনতার রায়ের প্রতিফলন। কিন্তু বিভিন্ন বাংলাদেশের সাংবাদিকরা সমাজ মাধ্যমে ওপিনিয়ন পোল করছেন, তাতে দেখা যাচ্ছে একক দল হিসাবে আওয়ামী লীগ এখনো সর্বোচ্চ ভোট পেতে পারে, ওই 34-35%। তারপরে হচ্ছে জামাত, তারপরে হচ্ছে বিএনপি, বাকিরা বা ছাত্ররা কোনো দল করলে তারা কোনো দাগ কাটতে পারবে না। তাহলে আওয়ামী লীগের এখনো কিন্তু একটা কোর সাপোর্ট বেস আছে, সেটা ওই 33-34%। এত ঘটনার পর সেই সাপোর্ট বেসটাকে কিন্তু ভাঙা যায়নি, এটাই কিন্তু বিএনপি জামাতের চিন্তার কারণ। তাই পাকিস্তানের অঙ্গুলি হেলনে বিএনপি জামাত তাদের মধ্যে কিছুদিন আগে পর্যন্ত মতপার্থক্য প্রকট ছিল, তারা কিন্তু একজোট হচ্ছে। করাচি থেকে পাকিস্তানের পণ্যবাহী জাহাজ চট্টগ্রামে সরাসরি আসছে, পাকিস্তান থেকে অস্ত্র সম্ভার কিনছে ইউনূস প্রশাসন। তাহলে আপনারা দুয়ে দুয়ে চার করুন, বাংলাদেশে কোন শক্তি ক্ষমতায় আসতে চলেছে, এবং তারা ক্ষমতায় আছে, আসতে চলেছে বলাটা ভুল হবে, কিন্তু অবৈধভাবে আছে। মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি অবৈধভাবে ক্ষমতায় আছে, তারা এখন তাদের ক্ষমতায় থাকাটাকে বৈধ করতে চায়। এবার দেখবেন কয়েকদিনের মধ্যেই নির্বাচন করো বলে দাবি প্রবল হবে। আবার ইউনূস সাহেব ক্ষমতা ছাড়তে রাজি নন, তিনি বলছেন এই অন্তর্বর্তী সরকারের মেয়াদ ততদিন যতদিন না নির্বাচনের মাধ্যমে কোনো সংসদ, কোনো সরকার তৈরি হচ্ছে। কিন্তু কবে সেই নির্বাচন হবে সে সম্পর্কে তারা কিচ্ছু বলছে না, এবং যতদিন না পর্যন্ত নতুন সরকার তৈরি হবে ততদিন অন্তর্বর্তী সরকার ক্ষমতা ছাড়বে না। অর্থাৎ সমস্ত কিছু বিষয় নিয়ে বাংলাদেশের অবস্থা অত্যন্ত খারাপ। দেখুন 2000-এর উপর ওখানে গার্মেন্ট ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরির কর্মচারীরা বেতন না পেয়ে টানা প্রায় 3 দিন ঢাকা ময়মনসিংহের মতো ওদের জাতীয় সড়ক অবরুদ্ধ করে রেখেছিলেন। বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা ভেঙে পড়ছে, বিমা ব্যবস্থা ভেঙে পড়ছে, বিদেশি মুদ্রার ভাড়ার ক্রমে কমছে, কয়লা আমদানি করতে যে টাকা লাগে সেই টাকা পাওয়া যাচ্ছে না। আদানিকে একটা লেটার অফ ক্রেডিট দিয়েছে, কিন্তু আদানির প্রাপ্য বাংলাদেশ সরকারের কাছ থেকে 850 বিলিয়ন মার্কিন ডলার তার একটা অংশ দিয়েছে। আদানির সঙ্গে বাংলাদেশ সরকারের চুক্তি ছিল যে প্রতিদিন 1500 মেগাওয়াট বিদ্যুৎ তারা বাংলাদেশকে সরবরাহ করবে ঝাড়খণ্ডে তাদের উৎপাদন কেন্দ্র থেকে। টাকা না পাওয়ায় আদানি গোষ্ঠী তাদের যে চুক্তি ছিল সেই চুক্তির মাত্র 40% বিদ্যুৎ দিচ্ছে। নেপাল থেকে গ্রিডের মাধ্যমে, ভারতের মাধ্যমে বাংলাদেশে বিদ্যুৎ নিয়ে গেলেও সেই বিদ্যুৎ দিয়ে বাংলাদেশের চাহিদা পূরণ করা সম্ভব নয়। এখন ব্যবসা বাণিজ্য অনেকটা বন্ধ বলে হয়তো বাংলাদেশের মানুষ
সংকটটা সেভাবে বুঝছেন না, কিন্তু বাংলাদেশে অনেক জায়গায় এখন লোডশেডিং হচ্ছে, বেশ কয়েক ঘন্টা লোডশেডিং থাকছে। হয়তো ঢাকার মানুষ ওইভাবে বুঝতে পারছেন না, চট্টগ্রামের মানুষ বুঝতে পারছেন না, কিন্তু তার বাইরে যে বিস্তীর্ণ বাংলাদেশ আছে সেখানকার মানুষ কিন্তু বুঝছেন। দেখুন, এই হচ্ছে সামগ্রিক পরিস্থিতি। আমাদের খুব সতর্ক থাকতে হবে, উপায় নেই। কারণ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূস বলেইছিলেন ভারতের সঙ্গে সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। জঙ্গিদের ধর্মপিতা আসিফ নজরুল বলছে ভারত খারাপ প্রতিবেশী, কিন্তু তাও আমরা মানবিকতার খাতিরে বাংলাদেশকে জরুরি পণ্য সরবরাহ করে চলেছি। এত অকৃতজ্ঞ যদি কোনো দেশের সরকার হয় তাহলে আমরা আর কি করতে পারি? আমরা তো সবসময় চাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আমরা তার প্রতিবেশী বদল করতে পারবো না। সাংস্কৃতিক আদান প্রদান, সাধারণ মানুষের সঙ্গে নিত্য যোগাযোগ, কিন্তু বর্তমানে যা পরিস্থিতি সেগুলো কবে স্বাভাবিক হবে আমার মনে অনেক প্রশ্ন আছে। দেখবেন এরপরে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন হবে, বাংলাদেশের জাতীয় পতাকার পরিবর্তন হবে, আরো অনেক কিছু হবে, আরো অনেক কিছু হবে। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ হবে, আইএসআই এর তৎপরতা বাংলাদেশে বাড়বে। পাকিস্তান যেভাবে জঙ্গিদের কাশ্মীরে মদদ দেয়, বাংলাদেশের মাটি থেকে উত্তর পূর্ব ভারতে তারা নাশকতার কাজ করার চেষ্টা করবে। ইতিমধ্যে ওখানে আইএসআই সক্রিয়, আল কায়দা সক্রিয়, আনসারুল্লাহ বাংলা সক্রিয়, আইসিস এর স্লিপার সেল আছে। আর সরকার যদি জঙ্গি জিহাদিদের মদদ দেয়, তাদের সমর্থনেই যদি ইউনূস সরকার থাকে, তাহলে তো সোনে পে সুহাগা। দেখুন, শান্তিতে নোবেল পেয়েছিলেন ইউনূস, কিন্তু তিনি বাংলাদেশে এসে অসাম্য অশান্তির রাজ তৈরি করেছেন। সম্পূর্ণ নৈরাজ্য, একটা ফাংশনাল অ্যানার্কি চলছে বাংলাদেশে। বাংলাদেশের অনেক কমেন্টেটর বলছেন যে পরিস্থিতিতে আমরা আছি সেই পরিস্থিতি থেকে বেরোতে কমপক্ষে 1 দশক সময় লাগবে। আমরা তো অন্ধ হয়ে থাকতে পারি না, আমাদের সতর্ক থাকতে হবে। সেই কবে সুধীন দত্ত বলেছেন না, অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে? তাই আমাদের অন্ধ হয়ে থাকলে চলবে না। আইএসআই এর তৎপরতা বাড়বে, জঙ্গিদের তৎপরতা বাড়বে, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক যত বাংলাদেশের ঘনিষ্ঠ হবে, জঙ্গি জিহাদি আইএসআই তত উৎসাহিত হবে বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারতকে রক্তাক্ত করার কাজ তারা করবে। দীর্ঘদিন ধরে পাকিস্তানে তারা এই কাজটা, এই কাশ্মীরে তারা এই কাজটা করছে দীর্ঘদিন ধরে। পাকিস্তান সেনাবাহিনী জঙ্গিদের অনুপ্রবেশে মদদ দিচ্ছে, তারা ভারতে নাশকতা চালাচ্ছে, অনেকে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে মারা যাচ্ছে। কিন্তু কাশ্মীরের চ্যাপ্টার ক্লোজ। এটা পাকিস্তান কবে বুঝবে? ভারত সরকার তো বলেছে আজ না হয় কাল পাক অধিকৃত কাশ্মীরও আমাদের অংশ হবে। যে পাকিস্তান নিজে, তেহরিকে তালিবান পাকিস্তানের সঙ্গে পাক সেনাবাহিনীর নিরন্তর লড়াই চলে, বালুচ লিবারেশন আর্মির সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর চলে, সংঘর্ষ চলে, সেই পাকিস্তান ভারতকে রক্তাক্ত করতে চায়, যে নিজে আইএমএফ অ্যাডিক্ট। আইএমএফ এর কাছে হাত কচলায়, আমায় টাকা দাও টাকা দাও। স্বাধীনতার পর থেকে পাকিস্তান 24 বার আইএমএফ এর কাছ থেকে বেল আউট প্যাকেজ নিয়েছে। এই তাদের আর্থিক অবস্থা। ভাবুন, পাকিস্তানের জিডিপির পরিমাপ হয় মৌলবাদ দিয়ে, আর রফতানির পরিমাপ হয় টেররিজম দিয়ে। তাই সেই পাকিস্তান যখন বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক করতে চায়, তখন আমাদের তো উদ্বেগ হবেই। কারণ পাকিস্তানের ট্র্যাক রেকর্ড আমরা জানি। পাকিস্তান 71-এ তারা অঙ্গহানিকে মেনে নিতে পারেনি। এখন প্রতিশোধ নেবার মানসিকতা তাদের আছে, এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হচ্ছে মুক্তিযুদ্ধ বিরোধী সরকার, এবং তারা চায় যে বাংলাদেশটা আগামী দিনে পূর্ব পাকিস্তান হোক। এই সুযোগটা আইএসআই নিচ্ছে, পাক সরকার নিচ্ছে, পাক সেনাবাহিনী নিচ্ছে। তাই দেখবেন হয়তো
করাচি থেকে চট্টগ্রামে কন্টেনার ভর্তি অস্ত্র আসবে, মাদক আসবে, জঙ্গি জিহাদিদের হাতে পৌঁছে যাবে, তারা ভারতে নাশকতার ছক কষবে, এটাই তো হবে। তাই আমাদের সতর্ক থাকতে হবে, এছাড়া কোনো উপায় নেই, নান্য পন্থা।